আসসালামু আলাইকুম। আপনাদের যাদের ফিলোসফির প্রতি আগ্রহ রয়েছে তারা অনেকেই হয়তো জানেন যে বিখ্যাত জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে সক্রেটিসের একজন খুব বড় সমালোচক ছিলেন। এর কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে অ্যাথেন্স, যেটা একটা গ্রিক সিটি স্টেট ছিল, তার গোল্ডেন এজ পরবর্তী যে একটা ডেকাডেন্ট, যে একটা ক্ষয়িষ্ণু সময়ের যে আসে, যে একটা ক্ষয়িষ্ণু সময় আসে, সেই সময়ে সেখানকার জনগণের যে একটা চিন্তাভাবনার যে একটা প্যারাডাইম শিফট হয়, সেই প্যারাডাইম শিফটের ক্ষেত্রে সক্রেটিসের বেশ বড় একটা অবদান ছিল। সক্রেটিস সেই প্যারাডাইম শিফটে, যেটা আসলে অ্যাথেন্সের যে ডেকাডেন্ট স্টেটকে আরো এক্সাসারবেট করেছিল, সেটার পিছনে সক্রেটিক মাইন্ডসেট বা সক্রেটিক ট্র্যাডিশনের একটা ভূমিকা ছিল। তো উনি বলেছেন যে যে সেই সময়টা যেটা হয়েছিল, যে গ্রিকরা তাদের যে একটা ইনস্টিংচুয়াল যে চিন্তা ভাবনা, সেই চিন্তা থেকে তারা সরে গিয়ে ওভার্টলি র্যাশনালিজম এবং ওভার্টলি রিজনেবল ভাবে ওয়েতে চিন্তা করাকে গুরুত্ব দিয়েছিল। তো আমার মনে জাস্ট একটা খটকা ছিল যে এটা আসলে খারাপ কি, মানে ইনস্টিংচুয়াল চিন্তা ভাবনা থেকে দূরে সরে গিয়ে যদি কেউ রেশনালিটিকে বা রিজন দিয়ে চিন্তা করাকে যদি প্রাধান্য দেয়, বেশি যদি প্রাধান্য দেয়, সেটা আসলে খারাপ কি? এখানে তো খারাপ কিছু নেই। কিন্তু মজার বিষয় এই জুলাই রেভলিউশনে আমি সেটা অনুভব করেছি যে কেন ওভারটলি রেশনাল হওয়া, সবকিছুকে অতি মাত্রায় রিজন দিয়ে বিচার করা কেন সবসময় ভালো না, কেন ওভারটলি রেশনাল ওয়েতে চিন্তা করা আসলে মন্দ বিষয়। এর চেয়ে মাঝে মাঝে আপনি যদি নিজের ইনস্টিংক্টকে যদি প্রাধান্য দেন, সেটা যে আরো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে, সেটা আমি প্রথম অনুভব করেছি, এবং ইট ইজ মোর ন্যাচারাল এবং এটা মোর হেলদি, এবং সভ্যতার বিকাশের ক্ষেত্রেও এটা আসলে ভূমিকা রাখে। এই যখন মানে জুলাই বিপ্লব শুরু হলো, আন্দোলন শুরু হলো, এবং যখন সরকার আওয়ামী লীগ যখন তার গুন্ডাপান্ডা নিয়ে সাধারণ জনগণের উপর যখন হামলে পড়লো এবং ভীভৎসভাবে তাদের উপর অত্যাচার করা শুরু করলো, তাদেরকে মারা শুরু করলো, তখন আমাদের সবার ইনস্টিংক্ট কি বলেছে? আমাদের ইনস্টিংক্ট বলেছে যে আমরা এই ধরনের অত্যাচার আর হতে দিব না, আমাদের কিছু না কিছু করতে হবে, কিছু না কিছু বলতে অবশ্যই হবে। আমাদের ইনস্টিংক্ট কিন্তু এটাই বলছিল যে যাই পারো, যাই তুমি করতে পারো সেটা করো, চুপ করে থেকো না। ফেসবুকে কথা বলতে পারলে বলো, লিখতে পারলে লেখো, ইউটিউবে কথা বলতে পারলে বলো, তুমি যা পারো তাই করো। তুমি যদি সংবাদ সম্মেলন করতে চাও সেটা করো, যদি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যারা আছে তারা যদি সেখানকার মানুষের মধ্যে এই ব্যাপারে যদি সচেতনতা বৃদ্ধি করতে চায়, সেটার জন্য যা করা দরকার সেটা করো, মানে চুপ থেকো না। আমাদের ইনস্টিংক্ট কিন্তু ভিতরে যেটা আছে তাই বলছিল। কিন্তু এই সময় অনেক এক ধরনের আতেল, তারপর যারা ওভার্টলি রেশনাল চিন্তা করে, এদের মধ্যে অনেকে আছে ছুপা আওয়ামী লীগার, যারা কালচারালি আওয়ামী লীগকে বৈধতা দেয়। এই ধরনের কিছু লোক আছে, কিন্তু এই ধরনের লোক ছাড়াও যারা কিছু আতেল রয়েছিল, তারা এই কথাটা বলতো যে কি হবে এগুলো করে, তুমি কে? তুমি জাস্ট একটা ছোট কোণার মধ্যে বসে তুমি পিএইচডি করতেছো, বা তুমি জাস্ট কোথায় কোন এক দেশে বসে তুমি কোনো একটা অজানা একজন মানুষ, তুমি এখানে বলতেছো তুমি লাফাচ্ছ, এটাতে কি আর এমন লাভ হবে, এগুলা করে কি হবে? তো তারা জিনিসটা এমন ভাবে করে যে এটা খুবই একটা রেশনাল ওয়েতে চিন্তা করতেছে যে ঠিকই তো, যে তুমি একটা খুবই ক্ষুদ্র একটা মানুষ, এই ক্ষুদ্র মানুষ, তুমি এই সরকারের বিরুদ্ধে কথা বলছো, তুমি মানে একটা স্ট্যাটাস দিচ্ছ, কি আর হবে এগুলোতে? মানে এই যে সরকারের পিছনে সমস্ত সুপার পাওয়ার রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে, রাশিয়া রয়েছে, এবং জাপানও রয়েছে। এই সরকার ইসরায়েলের কাছ থেকে স্পাইং করার যন্ত্রপাতি কিনে মানুষের উপর স্পাইং করছে, যে সরকার সমস্ত জায়গায় জাল বিছিয়ে দিয়েছে তাদের
যে যে ইয়ারা আছে আর কি, সুবিধাভোগী আছে তাদের, এবং এত শত স্টেট অ্যাপারাটাস আছে, সেগুলা নিয়ে এত শক্তিশালী একটা সরকার, তুমি তার বিরুদ্ধে এইগুলো কথা বলে আসলে কি বা লাভ হবে? কোনো কি লাভ হবে? আবার আরেকটা কথা এরা বলতে হচ্ছে যে এটা সরাইলে কি হবে, এই সরকারে সরানোর পর কি হবে, এই সরকারে সরাইলে কে আসবে, সে তো আবার সেই একই দুর্নীতিবাজে আসবে। তো এই দুর্নীতিবাজ আনার জন্য এইগুলা বলে লাভটা কি? যা চলতেছে চলুক, তো তো ভিডিও করে লাভটা কি, স্ট্যাটাস দিয়ে লাভ কি? তো সবকিছু হচ্ছে জাস্ট রিজন দিয়ে চিন্তা করা। হ্যাঁ মানে লাভ কি হবে, লাভ ইয়ে করা, বিবেচনা করা, এই লাভ বিচার করাটাই তো হচ্ছে রিজন দিয়ে চিন্তা করা। হ্যাঁ তুমি রিজন দিয়ে চিন্তা করো, এটা কোনো রিজন আছে, দরকার আছে এগুলো করার? তুমি রেশনাল দিয়ে চিন্তা করো, দরকার আছে এটা করে কি লাভ হবে? তো এই যে রিজন এবং রেশন, এইগুলা যে দাঁড় করিয়ে দেওয়া হয় আমাদের ইনস্টিংক্টের বিরুদ্ধে, আমাদের ইনস্টিংক্ট যেটা সেটাই কিন্তু সত্য বলছে। আমাদের ইনস্টিংক্ট এখানে রিজনের বাইরে যাচ্ছে, যে হ্যাঁ আমাদের রিজন বলছে এই ধরনের সরকার, এত শক্তিশালী সরকারের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই, এই সরকার সবাইকে ডাউন করে ফেলবে, এবং এর বিরুদ্ধে যদি কথা বলি এমনও হবে যে একসময় তো দেশেই ফিরতে পারবো না, দেশেই আমাকে ফিরতে দিবে না এই জালিম সরকার। তো দরকার কি এত ইয়ে করার, এত কথা বলার? রিজন এটাই বলে যে দরকার নেই, বরঞ্চ পরে আরো বিপদে পড়বে। কিন্তু আসলে সবসময় রিজন দিয়ে চিন্তা করা যায় না। কথা আছে না যে পাগল ছাড়া দুনিয়া চলে না? তো ঠিক তেমনি যে পাগল ছাড়া দুনিয়া চলে না, তেমনি হচ্ছে যে ইনস্টিংক্ট জিনিসটা, ইনস্টিংক্ট বলতে মনে করেন আমাদের ইমোশনও ইনস্টিংক্টের অংশ। তো এই যে রিজনের বাইরে গিয়ে ইমোশন দিয়ে চিন্তা করা বা ইনস্টিংক্ট দিয়ে চিন্তা করা, সেটা আসলে মানে এমন না যে এটা খুবই খারাপ একটা বিষয়, এবং মানে রেশনাল ওয়েতে চিন্তা করা, রিজনেবল ওয়েতে চিন্তা করা এমন কোনো ভার্চুয়াস থিং না। যে এটা আমি মানে আমার ভিডিওতে বারবার একই জিনিস বলি যে বাঙালিরা যে জিনিসগুলোকে ভার্চু মনে করে, ইট ইজ নট অলওয়েজ ভার্চু। বাঙালিরা যে জিনিসগুলো ভালো মনে করে এটা সবসময় ভালো না। বাঙালি মনে করে যে একটা জিনিস রেশনালি বললাম, খুব রিজনেবল মনে হলো, একটা কথা বলে দিলাম, সুতরাং মানে আমি হচ্ছে একটা মানে খুব একটা মানে কি বলবো, একটা ভার্চুয়াস কথা বলে ফেলছি আর কি, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি, এবং একটা দামি কথা বলে ফেলছি আর কি, কারণ আমি রিজন ইউজ করেছি আমার মানে এই যে যুক্তি, আমি যেই কথাটা বলছি সেটার মধ্যে আমি রিজন ইউজ করছি আর কি। তো রিজন জিনিসটা ভালো, কিন্তু সব জায়গায় ভালো না, এবং স্পেশালি ওভার্ট রিজনেবল হওয়া, ওভার্টলি রেশনাল হওয়া কোনো ভালো জিনিস না। মাঝে মাঝে ইনস্টিংক্টকে গুরুত্ব দিতে হয়। আমাদের ইনস্টিংক্ট বলছে যে এর বিরুদ্ধে কিছু করতে হবে, কিছু বলতে হবে। তো সবার ইনস্টিংক্ট এভাবেই কাজ করছে, এবং সবাই বের হয়ে গেছে, এবং সবাই বের হয়েছে দেখে, সবাই তাদের ইনস্টিংক্টকে গুরুত্ব দিয়েছে দেখেই কিন্তু এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবটা হতো না যদি তাদের অভ্যন্তরে যে ইনস্টিংটা আছে যে আমাদের কিছু না কিছু করতে হবে, কি হবে জানি না, আমরা হয়তো আয়না করে যাব, আমাদের হয়তো জেলে ভরে রাখবে, আমাদের নামে মামলা হবে, আমাদের নামে মামলা হওয়ার কারণে হয়তো আমরা বিদেশে যেতে পারবো না, আমাদের পরিবারের উপর অত্যাচার হবে। আমাদের রিজন কিন্তু অনেক কিছু বলছে, কিন্তু আমরা আমাদের রিজনকে দূরে সরিয়ে দিয়ে বলছি আমাদের ইনস্টিংক্ট বলতেছে এই অত্যাচার সহ্য করা যায় না। একটা মানুষ হলে এই ধরনের অত্যাচার সহ্য করা যায় না। একটা মানুষ যদি হয়ে থাকে, আমরা এই ধরনের অত্যাচার দেখার পর আমরা আর চুপ থাকতে পারি না, কিছু করতেই হবে আমাদেরকে। তো আমাদের ইনস্টিংক্টের জয় হয়েছে রিজনের উপর গিয়ে, এবং এই ইনস্টিংক্টের জয়ের ফলেই কিন্তু এই বিপ্লবটা সাধন হয়েছে। তো আমি এই জন্যই বললাম যে আমি এই জুলাই রেভলিউশন দেখার পর আমি বুঝতে পেরেছি, অনুধাবন করতে পেরেছি যে কেন নিয়েছে সক্রেটিসের একজন ক্রিটিক ছিলেন। সক্রেটিস যেই ধারাটা নিয়ে এসেছিল অ্যাথেনিয়ানদের মধ্যে, যে সবসময় রিজনেবলি চিন্তা করা হচ্ছে একটা ভার্চু, রেশনাল ওয়েতে চিন্তা করা একটা ভার্চু, ইটস নট লাইক দ্যাট। ইনস্টিংক্টও অনেক সময় ভালো জিনিস নিয়ে আসতে পারে। ইনস্টিংচুয়াল ওয়েতে চিন্তা করা খারাপ কোনো বিষয় না। আপনি যদি চিন্তা করেন যে সুলতান মোহাম্মদ আল ফাতি, তার রিজন কি বলে, সে যখন কনস্টান্টিনোপল জয় করতে গিয়েছিল, তার রিজন বলে যে এই দেওয়াল অনতিক্রম্য, এই দেওয়াল পার করা সম্ভব না। তো তার মধ্যে একটা ইমোশন কাজ করছিল যে সে এটা জয় করে ছাড়বেই, কনস্টান্টিনোপল সে জয় করে ছাড়বেই, এবং সেই ইমোশন থেকেই কিন্তু হচ্ছে কি করছে যে জমিনের উপর দিয়ে জাহাজ বয়ে নিয়ে আসছে। আপনি যখন ইতিহাস পড়বেন তখন অবাক হবেন যে এই ধরনের চিন্তা করে, এটা তো পাগলামি, যে জমিনের উপর দিয়ে জাহাজ বয়ে নিয়ে আসে, এই ধরনের চিন্তা কি কেউ করতে পারে? তো উনি হচ্ছে
জমিনের উপর থেকে জাহাজ বয়ে নিয়ে এসে দেন হচ্ছে যে স্ট্রেট, বসফরাস স্ট্রেট আই থিঙ্ক, সেখানে সে এসে তার জাহাজগুলোকে হচ্ছে মারমারা সি, যে মারমারা সমুদ্র যেটা, সেখান থেকে যতটুকু আমার মনে পড়ে যে উনি জমিনের উপর দিয়ে জাহাজগুলোকে টেনে নিয়ে এসে বসফরাসে হচ্ছে উনি নামিয়েছেন। এবং সেই কারণেই, সেই মুভের কারণেই, সেই স্ট্র্যাটেজিক মুভের কারণেই কিন্তু মোহাম্মদ আল ফাতি কনস্টান্টিনোপল জয় করতে পেরেছিলেন। তো ওনার রেশনাল হয়তো কি বলতো, রেশনাল বলতো যে এই ধরনের পাগলামি করে কোনো লাভ নাই, কিন্তু উনি ওনার রেশনাল ওয়েতে চিন্তা করেন নাই। উনি ইমোশনকে গুরুত্ব দিয়েছেন, উনি ওনার ইনস্টিংকে গুরুত্ব দিয়েছেন। ওনার ভিতরে মনে হয়েছে যে না, আমি এটা জয় করবই, আমার মনে হচ্ছে আমি এটা জয় করতে পারবো। উনি ওনার ইনস্টিংকে গুরুত্ব দিয়েছেন এবং উনি কিন্তু জয় করেছেন শেষ পর্যন্ত কনস্টান্টিনোপল। তো এই কথাগুলো আমি এই জন্যই আনলাম যে ওভারটলি রেশনাল ওয়েতে চিন্তা করা, রিজনেবল ওয়েতে চিন্তা করা এমন কোনো ভালো কোনো না আর কি, বাড়ছু না, যেটা হচ্ছে বাংলার যে আতেলরা আছে, সুশীলরা আছে, যে বলে মনে যে খুবই তারা একটা মানে ভার্চু করতে পারে, একটা মানে একটা মানে ভার্চুয়াস একটা পজিশন তারা হোল্ড করতে পারে, এই ধরনের ভার্চু সিগন্যালিং করতে পারে রিজনেবল একটা পজিশন নিয়ে। তো এই জিনিসটা ভাঙার জন্য, এই মতটা, এই চিন্তা ভাবনাটা ভাঙার জন্য হচ্ছে আমি এই ভিডিওটি করছি। আরেকটা উদাহরণ যদি আমি দিই, যে আমেরিকার যে অ্যাবলিশনিস্ট ছিলেন জন ব্রাউন, যিনি হচ্ছে দাসপ্রথা মুক্তির ক্ষেত্রে, আমেরিকান দাসদের মুক্তির ক্ষেত্রে, দাসপ্রথা বিলোপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো এই অ্যাবলিশনিস্ট কিন্তু একজন ছিলেন, জন ব্রাউন কিন্তু একজন শ্বেতাঙ্গ ছিলেন। তার কোনো দরকার ছিল, ওনার রেশনাল কি বলতো, দরকার ছিল এই ইয়াদের মানে পাওয়ারফুল যারা স্লেভারির পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে গিয়ে কোনো যুদ্ধ ঘোষণা করার? অথচ কিন্তু সে তার ইমোশনকে গুরুত্ব দিয়েছেন। তার ইনস্টিংক্ট বলছিল যে সব মানুষকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে, সব মানুষের সমান গুরুত্ব রয়েছে এই দুনিয়াতে, সব মানুষই সব কাজ করতে পারে, সব মানুষেরই ইনহেরেন্ট যে ভ্যালু সেম। তো উনি সমস্ত রেশনালের বিপরীতে, রিজনের বিপরীতে গিয়ে উনি কি করলেন, উনি হচ্ছে দাসপ্রথার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এবং শেষ পর্যন্ত কিন্তু তার যে আত্মত্যাগ, তিনি মারা যান এই যুদ্ধ ঘোষণার, মানে উনি যে যুদ্ধ ঘোষণা করেছেন কানসাস স্টেটে আই থিঙ্ক, সেটা করে কিন্তু তার মৃত্যুবরণ হয়। তিনি কিন্তু তার এই যে মানে অবদান, তার যে এই যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের ফলেই কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পরবর্তীতে আমেরিকান সিভিল ওয়ারে। এবং এটা কিন্তু একটা ইগনাইট করে, আমেরিকান সিভিল ওয়ার ইগনাইট করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। এবং শেষ পর্যন্ত কিন্তু দাসরা মুক্ত হয়। তো এটাই যে রিজনেবল ওয়েতে যদি সবসময় চিন্তা করেন যে হ্যাঁ মানে এগুলা করে কি লাভ হবে, দরকার কি, যাও চলতেই থাকুক, এত পাওয়ারফুল সরকার বা পাওয়ারফুল কোনো এন্টিটি তার বিরুদ্ধে, এরকম লেবায়াতনের বিরুদ্ধে যাওয়ার দরকারটা কি? রিজন সবসময় এটাই বলে, কিন্তু ইনস্টিং বলেন না, এরা চলতে দেওয়া যায় না। আমি যদি মানুষ হয়ে থাকি, মানুষের ইনস্টিংচুয়ালি মানুষ যখন ডিপ্রাইভড হয় তখন সে হচ্ছে প্রতিবাদ করে। তো আপনি যখন ইনস্টিংক্টকে গুরুত্ব দিবেন তখনই হচ্ছে আপনি পরিপূর্ণ মানুষ হতে পারবেন। সবসময় রিজনেবল ওয়েতে চিন্তা করা পরিপূর্ণ মানুষ হওয়ার না আর কি, নির্দেশক না। তো যাই হোক, আমি এই জন্য এই কথাগুলো আনলাম যে নিয়েছের যে ক্রিটিকটা আমি নিয়ে আসলাম সক্রেটিসের প্রতি, আমি এই জন্য আনলাম যে একটা হেলদি একটা সোসাইটি তৈরি করতে হলে সবসময় রিজনকেই প্রাধান্য দেওয়া যাবে না। রিজন বিভিন্ন ক্ষেত্রে রিজন, যেমন সাইন্টিফিক এক্সপেরিমেন্টেশন, সাইন্টিফিক আলোচনার ক্ষেত্রে রিজন, রেশনাল, দিস থিংস আর ইম্পর্টেন্ট when we are discussing science। বাট যখন আমি হচ্ছে সোসাইটি, পলিটিক্স, তারপর হচ্ছে হিস্টোরি বা আরও বিভিন্ন জিনিস যখন হচ্ছে, যেগুলো হচ্ছে হিউম্যান সেন্ট্রিক যে বিষয়গুলো, সেই সমস্ত বিষয় যখন আমরা আলোচনা করতে যাব তখন সে সবসময় কাজ করে না, রিজন কাজ করে না, অনেক সময় ইনস্টিংক্টকেও আপনার গুরুত্ব দিতে হয়। তো যাই হোক, আজকে এই বলেই শেষ করছি। সবসময় রিজনকে গুরুত্ব দিবেন না, মাঝে মাঝে আপনার মনকে জিজ্ঞেস করবেন, আপনার ইনস্টিংক্টকে জিজ্ঞেস করবেন যে কি বলতেছে সে যদি বলে যে তোমার মরাল যে ডিউটি সেটা হচ্ছে এটা, তাহলে আপনার ইনস্টিংক্টকে গুরুত্ব দিন। সবসময় রিজনের পিছনে পড়ে থাকবেন না, ইট উইল নট ডু এনি গুড। সো বিদায় নিচ্ছি এই বলেই আর কি। আসসালামু আলাইকুম।